রাজনীতি ছাড়া আর বোধহয় এটা সম্ভব না। আমি হয়তো সামনে রাজনীতিতেই আমি আসবো। এই পর্যন্ত যতগুলো সরকার আছে কোনো সরকারি রোড সেফটিকে তারা কিন্তু মাথায় নেয় নাই জিনিসটা। এখানে যে চাঁদাবাজি যেটা আছে সেই চাঁদাবাজিটাকে বন্ধ করে না কোনো সরকার, এই সরকারও করেনি, কিন্তু ক্ষতিপূরণের বিষয়টা চলে আসে, তো সেই জায়গায় শাস্তি খুব একটা মানে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। আপনাকে স্বাগত এই আয়োজনে। সামনে ঈদ আসছে, পবিত্র ঈদুল ফিতর, এরপরে পবিত্র ঈদুল আজহা আসবে। তো ঈদ তো আমাদের জাতীয় জীবনে একটা আনন্দের উপলক্ষ, কিন্তু একই সঙ্গে ঈদ অনেক সময় অনেক পরিবারের জন্য সুখের কারণ হয়ে দাঁড়ায়, বেদনার কারণ হয়ে দাঁড়ায়। এর অন্যতম কারণ হচ্ছে সড়ক দুর্ঘটনা। প্রতি বছর ঈদে প্রচুর সড়ক দুর্ঘটনার নজির আমরা দেখি। তো আপনার এই নিরাপদ সড়ক আন্দোলনের কাজ করার অভিজ্ঞতা থেকে আপনি যদি কিছু পরামর্শ দেন যে কোন কোন কারণে আসলে সড়ক দুর্ঘটনা হয় ঈদে বিশেষ করে, এবং মানুষের আসলে কি কি বিষয়ে নজর রাখা উচিত। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি দেশবাসীকে আমি জানাতে চাই যে প্রথম কথা হলো যে জীবনটা হলো যে আসল। জীবন যদি বেঁচে থাকে তাহলে কিন্তু সব কিছু করা যাবে, জীবন যদি না থাকে তাহলে কোনো কিছু করা যাবে না। তো সেই কারণের জন্য এই ঈদে যে বিষয়টি হয় সেটি হলো প্রত্যেকেরই একটা তাড়াহুড়া থাকে। সেই তাড়াহুড়া থেকে যদি না বাঁচা যায় তাহলে কিন্তু সড়ক দুর্ঘটনা রোধ করা যাবে না। তাড়াহুড়ার জন্য চালকরা যেরকম তাড়াহুড়া করে, মালিকরাও কিন্তু মানে বেশি অর্থ কামানোর জন্য, বেশি টিপ মারার জন্য ড্রাইভারদেরকে প্ররোচিত করে। সেই সমস্ত কাজগুলো যদি মালিকরা যদি না করে এবং তাদেরকে যদি শান্তিতে মানে গাড়ি চালাতে দেয় মালিকরা, এবং মালিকদের আরও কিছু বিষয় আছে, সেটি হলো যে আনফিট গাড়ি এবং তোমার যে সমস্ত গাড়িগুলো কোনো ফিটনেস নাই, কাগজপত্র ঠিক নাই, সেগুলো যেন রাস্তায় তারা না নামায়, এবং এইগুলো নামালে পরেই এই দুর্ঘটনাগুলো ঘটবে। প্লাস যে চালকরা যারা আছে, চালকরা হচ্ছে কি এই ঈদের সময় যেটা করে যে নির্ঘুমভাবে তারা মানে গাড়ি চালায়, মানে কোনো রেস্ট নাই, কোনো কিছু নাই, একদম একটার পর একটা ট্রিপ মারতেই থাকে যতক্ষণ পর্যন্ত যাত্রী পাওয়া যায়। তো আমি বলবো যে একটা জীবন হলো গিয়ে সবচেয়ে বড় জিনিস। আপনার একজন চালক, আপনার দায়িত্ব হলো যে প্রত্যেকটা যাত্রীকে তার গন্তব্যে ঠিকমতো পৌঁছে দেওয়া, এবং সেটা যদি করতে পারেন তাহলে এটা কিন্তু একটা ইবাদতের কাজ হবে। কারণ হলো যে মানুষগুলো আপনজনের সঙ্গে দেখা করতে যায়, তো আপনার প্রথম জিনিসটা যেটা দরকার চালক হিসাবে, যে এই মানুষগুলোকে আপনি যদি আপনার ওই আপনজনদের কাছে পৌঁছায় দেন তাহলে কিন্তু আপনার ডিউটিটা পালন করা হবে। আর যদি আপনি আপনার পয়সার কথা চিন্তা করেন, আপনি ট্রিপ বেশি মারার কথা চিন্তা করেন, আপনি যদি না ঘুমান তাহলে কিন্তু এটি হবে না। তো যে কারণের জন্য যে এই চালক এবং মালিকদের প্রতি এই অনুরোধ রইল, পাশাপাশি যারা যাত্রী আছে আর কি, যাত্রীদেরও একটা বিরাট অংশ আছে, তারা যত তাড়াতাড়ি যেতে চায় আর কি। তো সেই তাড়াতাড়ি যেতে গিয়ে আসলে জীবনের মৃত্যু ঘটে। তো সেই জায়গায় আমি বলবো যে এই যেহেতু আপনি ঈদে যাচ্ছেন, আপনার দায়িত্বটাই অনেক অনেক বেশি। কারণ হলো যে আপনি যদি ঠিকমতো না পৌঁছাতে পারেন তাহলে তো আপনি আর কোনো মানে লাভ হলো না। তো যে কারণের জন্য আপনি যাতে ঠিকমতো পৌঁছাতে পারেন তার জন্য কিছু কাজ আপনাকে করতে হবে। সেটি হলো যে আপনাকে কিন্তু গাড়িতে উঠে আপনাকে মানে লক্ষ্য রাখতে হবে চালকের প্রতি, যে চালক কীভাবে গাড়ি চালাচ্ছে। তো চালক যদি উল্টাপাল্টা করে গাড়ি চালায় তাহলে বুঝবেন যে গাড়িটা দুর্ঘটনা ঘটবে। তো কাজেই এই দুর্ঘটনা ঘটলে পরে কিন্তু আপনার মৃত্যু হবে, চালকেরও মৃত্যু হতে পারে। তো সেই কারণের জন্য আমি যাত্রীদেরকে বলবো যে চালকরা যদি এইভাবে গাড়ি চালায় এবং আপনি যদি বুঝেন যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করতে পারে, তাহলে তাকে সুন্দরভাবে কথা বলে, তাকে বুঝিয়ে, তাকে শান্ত করে ঠিকমতো যেন গাড়ি চালায়। এই কাজটি যদি আমার মনে হয় যে যাত্রী সাধারণ যদি করে তাহলে কিন্তু আমাদের সড়ক দুর্ঘটনা কিন্তু আমরা রোধ করে নিয়ে আসতে পারি। কারণ যেটা বলছিলাম যে বাস চালকরা কি নিজেদের বেশি আয়ের জন্য এই কাজটা করে, নাকি বাধ্য হয় বাস মালিকরা তাদের বাধ্য করে? এইটা আসলে এদের অভ্যাস,
চালকদের অভ্যাস আছে এটা। প্লাস মানে যদি মালিকরা যদি এটা যদি না করতে দেয় তাহলেও কিছুটা মানে ঠিক থাকে। যেহেতু মালিকরাও মানে এর সঙ্গে যুক্ত হয়ে যায়, তো সেই কারণের জন্য কোনো বাধা থাকে না। সেই বাধা না থাকার জন্য কিন্তু তারা সকলে মিলেই কিন্তু এই কাজগুলো করে। সড়ক দুর্ঘটনার সঙ্গে তো আপনার পারিবারিক একটা সুখের সম্পৃক্ততা আছে। আমরা জানি যে 1993 সালের 22 অক্টোবর চট্টগ্রামের পটিয়ায় জানার একজন প্রাণ হারানোর পর থেকে আপনি নিরাপদ সড়ক আন্দোলন কর্মসূচিটা করে যাচ্ছেন। তো এরপর থেকে তো 32 বছর কাটলো। 32 বছরে অনেক সরকার এলো গেল, এখন অন্তর্বর্তী সরকার। তো সরকার কি যথাযথভাবে পদক্ষেপ নিয়েছে? না, কোনো সরকারই নেই আপনার এই পর্যন্ত যতগুলো সরকার আছে, কোনো সরকারই রোড সেফটিকে তারা কিন্তু মাথায় নেয় না এই জিনিসটা। এটাকে যে আমি যেভাবে এটাকে অন করি, আমি যেভাবে এটা দেখি যে একটা মৃত্যু একটা সড়কে একটা প্রাণও কিন্তু একটা বড় কারণ। তো সেই জায়গায় তারা কিন্তু যে সরকারগুলো যারা আসছে, এমনকি তত্ত্বাবধায়ক সরকার মানে এই যে ইন্ট্রিম গভর্নমেন্ট যেটা আসছে, তারাও কিন্তু রোড সেফটিকে মানে সেইভাবে সেই চোখে দেখছে না কিন্তু। এবং যার জন্য কিন্তু সড়ক দুর্ঘটনা কমে নাই কিন্তু। এই সরকার আসার পরেও কিন্তু সড়ক দুর্ঘটনা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে, অহরহ হচ্ছে এবং বরঞ্চ বেড়েছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। তো অন্তর্বর্তী সরকার কি আপনাদেরকে ডেকেছে? না না না, তারা কোনো ডাকেনি। তারা নিজেরাই কি করছে না করছে সেটা তারা নিজেরাই জানে না। আপনারা কি উদ্যোগী হয়ে ওনাদের সাথে বসতে চেয়েছিলেন বা এরকম মানে আমি যেটা মনে করি আর কি, যে উদ্যোগী হয়ে এদের সঙ্গে কয়েকটা মিটিং হয়েছে, কিন্তু মিটিংয়ে যেটা বুঝলাম আর কি, ওই তথাকথিত আগের মতোই মিটিং, আগের মতোই নির্দেশনা, আগের মতোই এই করতে হবে এই করতে হবে এই সেই। কোনো পরিবর্তন নাই। পরিবর্তন যদি না থাকে তারপরে আরেকটা জিনিস আমার কাছে মনে হচ্ছে যে এক একজনকে এতগুলো মন্ত্রণালয় দিয়ে রেখেছে, বিশেষ করে সড়ক ইয়েকে উপদেষ্টাকে এতগুলো দায়িত্ব দিয়েছে, তো সেই দায়িত্ব তো সে পালন করতে পারছে না। তো সেইটা একটা ব্যাপার। প্লাস আমার কাছে মনে হয় যে প্রধান উপদেষ্টার সঙ্গে যদি কথা না বলা যায় তাহলে কোনো লাভ নাই। ওই আগের মতোই আর কি, যেমন আগে যেমন প্রাইম মিনিস্টার কোনো কিছু না বললে পরে এখনো তাই। যখন এই আন্দোলন আপনি শুরু করেন সেই সময় তো আপনার সোনালী সময়। আমি একটা অনুষ্ঠানে আপনাকে বলতে শুনেছি যে এমনও হয়েছে যে আপনি টাকা গোনার সময় পেতেন না, বিছানার উপর ফেলে বলতেন যে গুলি নিয়ে। তো সেই সোনালী সময়ের মধ্যেও আপনি আন্দোলন করেছেন, নিজেকে বিসর্জন দিয়েছেন অনেক কিছু। তো সেই ক্ষেত্রে এই যে 32 বছর আপনি কি পেয়েছেন? আমি পেয়েছি একদম যে কিছু হয় না তা না, অনেক কিছু হয়েছে, কিন্তু মানে আরও যা হওয়া দরকার ছিল আর কি। রোড সেফটিকে এনশিওর করার জন্য যে কাজগুলো করার দরকার ছিল, আমার উপদেশগুলো যেগুলো আমি দিয়েছিলাম আর কি সরকারকে, যে তারা যেন এইভাবে যেন কাজ করে, যদি সেইভাবে যদি কাজ করতো তাহলে আজকে সড়ক দুর্ঘটনা বেশি তো হওয়ার কথাই না, বরঞ্চ এটা কমে আসতো। এবং কমে আসা মানে কি, একটা জীবনে যদি বাঁচানো যেত তাহলেও তো মানে অনেক বড় উপকার হতো। তো সেই জায়গায় কিছু মানুষের জীবন হয়তো রক্ষা হয়েছে, কিন্তু আরও যে সমস্ত মানুষগুলো মরে গেল সেগুলো দায়িত্ব আসলে কে নেবে? তো সেটাই মানে আমার কষ্ট লাগে এটাই, যে আমার কষ্ট থেকে নিয়ে আমি যে আন্দোলনটি শুরু করেছিলাম সেটা 32 বছরে আমি এটাকে শেষ করতে পারিনি। তো সেটাই এখন মানে নতুন করে ভাবনার চিন্তা করার চেষ্টা করছি, যে নতুন করে কীভাবে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। কারণ হলো যে সরকারিভাবে সরকার যদি না চায় তাহলে কিন্তু কোনোদিনই রোড সেফটি এনশিওর করা যাবে না। এবং সরকারগুলো কেন নেয় না, এটার প্রধান কারণ হলো যে এখানে যে চাঁদাবাজি যেটা আছে, সেই চাঁদাবাজিটাকে বন্ধ করে না কোনো সরকার, এই সরকারও করেনি কিন্তু। এবং দেখা যে হাত বদল হয়ে গেছে, হাত বদল হয়ে গিয়ে প্রত্যেকে তার নিজস্ব কাজগুলো করে যাচ্ছে কিন্তু। তো সেই জায়গায় মানে আমি যেটা মনে করলাম যে রাজনীতি ছাড়া আর বোধহয় এটা সম্ভব না। আমি হয়তো সামনে রাজনীতিতেই আমি আসবো।
এই এই আন্দোলনকে আরো বেগবান করার জন্য। Right. আচ্ছা, তার মানে আমরা ধরে নিতে পারি যে এই আগামী সংসদ নির্বাচনে কি আপনি এই রাজনীতি করবেন, হ্যাঁ অবশ্যই প্রার্থী হবেন? অবশ্যই। রাজনীতি যেহেতু আসার সিদ্ধান্ত নিয়েছেন, তো আপনি কি কোনো একটা দলের হয়ে করবেন না স্বতন্ত্র না, না, হিসেবে? দলের হয়ে করবো। দলের হয়ে করবেন। দলের হয়ে দল- নতুন নতুন দল নতুন দল, একেবারে নতুন দল। একেবারে নতুন। আচ্ছা, আপনি করবেন ওই দলটা? হ্যাঁ দেখি আচ্ছা। চেষ্টায় আছে। আচ্ছা, এই আরেকটা যে জানতে চাই কার্যকর, সেটা হচ্ছে এই সড়ক দুর্ঘটনায় শাস্তি এবং ক্ষতিপূরণের যে ব্যাপারগুলি থাকে, তো সেগুলি কি যথাযথ, মানে এগুলো কি সেগুলো- পরিবর্তন আনা উচিত কি? সেগুলো যথাযোগ্য, মানে একটা একটা জীবন একটা তো চলে গেল, এটার তো কোনো আসলে ক্ষতিপূরণ তো মানে সেরকম হয় না। আর তারপরেও যে ক্ষতিপূরণ যেটা দেওয়া হয় সেটা যৎ সামান্য, এটা দিয়ে কি হয়, আসলে কিছুই হয় না। 5 লাখ টাকা একটা মানুষের মৃত্যুর মূল্য। হ্যাঁ, সড়ক দুর্ঘটনায় মারা গেলে, আচ্ছা। মারা গেলে। আর আর শাস্তি যদি কিরকম আছে? আহত যদি হয় তাহলে তাকে মানে 3 লাখ টাকা। 3 লাখ টাকা। শাস্তি এখন মানে ওরকম, মানে এখন যেহেতু এই ক্ষতিপূরণের বিষয়টা চলে আসে, তো সেই জায়গায় শাস্তি খুব একটা আর মানে, তারপরেও যেটা আছে আর কি, যে 5 বছরের শাস্তি আছে। আপনার পরামর্শ কি, এটা কি সংশোধন? এইটা করা উচিত আমার কিনা? পরামর্শ হলো গিয়ে যে এদেরকে আসলে শাস্তির মধ্যে মানে আওতা যেটুকু আছে শাস্তি সেটাকেই যেন বাস্তবায়ন করে। আর হলো গিয়া যে এই ক্ষতিপূরণটা বৃদ্ধি করা দরকার আছে, ক্ষতিপূরণটা বৃদ্ধি করা দরকার আছে। প্লাস হলো গিয়ে যে এদেরকে বোঝাতে হবে, এদেরকে ট্রেনিংটা প্রপারলি দিতে হবে। তারা যেভাবে গাড়ি চালাচ্ছে, তারা মনে করে যে মানে তাদের কোনো দোষ নেই, এবং দোষ নেই তার কারণ হলো গিয়ে যে তারা মনে করে যে তারা তো গাড়ি ঠিক মতো চালাচ্ছে, দুর্ঘটনা ঘটে যাচ্ছে। কিন্তু দুর্ঘটনা না ঘটার জন্য যেভাবে গাড়ি চালানো দরকার সেই কাজটি তারা করছে না। তো সেই কাজটি যদি তারা না করে তাহলে এই দুর্ঘটনার দায় দায়িত্ব অবশ্যই চালককে নিতে হবে। কার্যকর স্থলপথের পাশাপাশি জলপথেও প্রতি ঈদে আমরা দেখি যে অনেক প্রাণহানি, লঞ্চ ডুবার ঘটনা। তো এই যে অতিরিক্ত যাত্রীর কারণেই বেশিরভাগ ঘটে, তো সেক্ষেত্রে লঞ্চ বাড়ানো যায় কিনা, বা লঞ্চ বাড়ানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা কি কি আপনি এখন জলপথ নিয়ে কি ভেবেছেন কি? এখন আসলে লঞ্চের ব্যবসায়ী কমে গেছে, এখন কিন্তু আর লঞ্চে মানুষ উঠতে চায় না। এই ঈদের সময় হয়তো একটুখানি মানে ঘোরাঘুরি করে, তো সেই কারণের জন্য যেহেতু মানে টিকিট পাওয়া যায় না রাস্তায় সড়কে, তো সেই কারণে কিছু আবার সাশ্রয় আছে, যদি লঞ্চে যাওয়া যায় একটু ভাড়াও কম আছে, সেই কারণের জন্য ঈদের সময় হয়তো বা একটুখানি বেশি। এখন তো আসলে লঞ্চের সেই রমরমা অবস্থা নাই। আর কার্যকর আপনি তো বিশ্বের অনেক দেশ ঘুরেছেন, তো ওইসব দেশের যে রোড সেফটি বা সড়ক ব্যবস্থাপনা, ওইসব দেশের সঙ্গে আমাদের দেশের মূল মূল কি কি পার্থক্য আপনি দেখেছেন? আমাদের অনেক পার্থক্য, অনেক পার্থক্য, প্রত্যেকটা জায়গাতে পার্থক্য। কারণ হলো যে আমাদের মানে সারা পৃথিবীতে যেটা দেখেছি আর কি, যে সেখানে লেন মেনটেন করে গাড়ি চলে, হ্যাঁ, তারপরে স্পিড মেনটেন করে গাড়ি চলে। আমাদের এখানে তো কোনো কিছুই নেই, কোনো নিয়মই নেই, কানুনই নেই। আর যে সমস্ত গাড়িগুলো আমাদের এখানে চলে, সিএনজি বলেন, রিক্সা বলেন, অমুক বলেন, তমুক বলেন, এই তো একটা মানে বিশৃঙ্খল অবস্থা। এটা তো বিদেশের সঙ্গে কোনো রকম ভাবে কোনো কিছুই করা যায়। অটো রিক্সা যে সড়কে চলে, এটা নিয়ে আপনার এইটা তো মানে কোনোভাবে এটা অ্যালাউ করা যায় না, বিশেষ করে যেহেতু তাদের লাইসেন্স নেই। লাইসেন্স নেই, তারপরে তারা তো শিখেও নেই, হ্যাঁ, যে কিভাবে মানে সড়কে চলতে হবে। এই মেইন সড়কের মধ্যে এখন তারা চলে আসছে, তো মেইন সড়কে চলার জন্য যে নিয়ম কানুনগুলো সেগুলো তো তারা কিছুই জানে না এবং সেভাবে মানেও না। আরেকটা বিষয় কার্যকর, আপনি ওই দিন একটা অনুষ্ঠানে বলছিলেন গুরুত্বপূর্ণ কথা, যে এই যে গাড়ি আমদানি করা হয় একের পর এক, এই আমাদের সড়কের জন্য কোন গাড়ি মানে সুইটেবল, কোন গাড়ি অনিরাপদ, এই বিষয়গুলি পর্যবেক্ষণের কোনো সিস্টেম? না, সেটার জন্যই আমরা একটা নতুন আইন করতে যাচ্ছি, যে আইনের মধ্যে সড়কের সমস্ত বিষয়গুলো থাকবে আর কি। সড়কে কি ধরনের মানে সেফটি গাড়ি কিভাবে হয়, সেই গাড়ির কি সেগুলো নিয়ে, তারপরে সড়ক কিভাবে তৈরি করতে হবে, সড়ক কিভাবে মানুষকে সেভ করে, সেরকম বিষয়গুলো আমরা একটা নতুন আইনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি। আপনাদের নতুন আইন বলতে নিরাপদ সড়ক চাই আন্দোলনের নীতিমালায়।
আপনাদের দাবিগুলিতে। কাজে আমি শেষের দিকে আছি, সেটা হচ্ছে যে এই যে আমাদের শহরের কথা যদি বলি আমরা, যে সিটি কর্পোরেশনের আন্ডারে তো অনেক সবকিছু, বাস, যে ফুটওভার ব্রিজ থেকে শুরু করে সবকিছু। তো সিটি কর্পোরেশন কি যথাযথভাবে পরিচালিত হয়? সিটি কর্পোরেশন আসলে যথাযথভাবে পরিচালিত হয় না। তার কারণ হলো যে এখানে রাজনৈতিকভাবেই সিটি কর্পোরেশন চলছে। এখনো কিন্তু রাজনৈতিকভাবে, কারণ এখন তো প্রশাসন বসায় দিচ্ছে, এখন তো কোনো কিছুই না। তো কাজে কি বলবো, তুমি যেখানে জিজ্ঞাসা করবা সেখানে বলার মতো নাই কিছু। একটা মানে উচ্ছৃঙ্খল একটা জাতি হয়ে গেছে আমরা, মানে একটা উচ্ছৃঙ্খল অবস্থার মধ্যে দেশ চলতেছে, একটা উচ্ছৃঙ্খল মানে পরিবেশের মধ্যে এই সড়কের ব্যবস্থাপনা চলছে। তো কাজেই সেখানে তুমি কোনো কিছুই তো মানে এখন এবার দেখো ঈদে কতগুলি মারা যায়। এটা কি মানে প্রতিরোধের কোন উপায় কি নাই? প্রতিরোধের উপায় অবশ্যই আছে এবং প্রতিরোধের উপায় মানে কি, জাতিসংঘ 2010 সাল থেকে একটা ডিক্লারেশন দিয়েছিল 2020 সালের মধ্যে সড়ক দুর্ঘটনা 50% কমানোর কথা বলছিল। অনেকগুলো দেশে কিন্তু এটা অ্যাচিভ করেছে। হ্যাঁ, অনেক দেশ। আমরা করতে পারি, আমাদের এখানে বাড়ছে। তারপরে আমরা যেহেতু পারি না 2010 সালের মধ্যে, তো 2020-এর মধ্যে আমরা পারি নাই, তো আবার এটাকে ডেটটা বাড়ায় দিল কিছু দেশ যারা পারে নাই। তো সেটা আবার 50% 30-এর মধ্যে করতে বলেছে। তো 30-এর মধ্যে 25 পর্যন্ত তো চলে গেল, এর মধ্যে কিন্তু খালি বাড়ছে, কিন্তু কমে নাই। তো সেই জায়গায় মানে এখনো যদি চায় তাহলে কিন্তু সড়ক দুর্ঘটনা এখনো কিন্তু কমাতে পারে, পুরোপুরি না হোক, অন্তত একটা টার্গেট পর্যন্ত। তো আর টার্গেটে যাবা কি করে? আমার যে কতগুলো দুর্ঘটনা ঘটে সেটারই তো কোনো সঠিক পরিসংখ্যান নেই। এই এক একজন এক এক রকম করতো, আমি করতাম প্রথম। তো আমি দেখলাম, আমি সরকারকে বারবার বলতেছি যে দেখেন আমার এই ডাটাটা কিন্তু এটা সঠিক না, কারণ আমি পত্রিকার থেকে নেই, টেলিভিশন থেকে নেই, সবসময় টেলিভিশনে নিউজগুলো আসে না, পত্রিকাতেও আসে না, এবং এটা হচ্ছে সেকেন্ডারি ডাটা। তো আমার তো এটা অরিজিনাল না, কারণ আমি অরিজিনাল ডাটা দিতে গেলে আমার যে কস্টিং, আমার যে লোকবল, আমার যে অর্থ, সেই আমার নাই। তো আমি সরকারকে সবসময় বলেছি, যতবারই আমি ডাটা দিয়েছি আমি বলেছি যে আপনারা একটা অন্তত ডাটা করেন যে কয়জন মানুষ মারা যাচ্ছে, সেটা যদি না জানেন তাহলে আপনি ট্রিটমেন্টটা কিভাবে দেবেন আপনি, এবং আগামী বছর মানে কতজনকে বাঁচাতে চান সেরকম একটা পরিকল্পনা আপনি কিভাবে নেবেন। তো সেই জন্যই কোন জায়গায় বলবো, আসলে বিশ্বাস করবো একদমই সব জায়গায়, এবং এটা তো কোনোভাবেই মানে বিশ্বাসযোগ্য ব্যাপার না যে আমার দেশে এখনো পর্যন্ত একটা মানে সরকারিভাবে একটা ডাটাই মানে বেসরকারিভাবে কেউ দিতেছে 10,000, কেউ দিতেছে 5,000। তুমি এটা একটা কথা, 5,000, 10,000, 6,000, 7,000 এরকম করে মানে যার মতো। যার জন্য আমি গত 2 বছর হলো আমি ডাটা দিচ্ছি না, আমি বলে দিচ্ছি যে আমি আর দেবেন না। এই যে হতাশ লাগে না, এই যে এত হতাশ লাগে, কিন্তু তারপরেও মানে কাজটা তো মনে করো যে কষ্টের থেকে শুরু করছে না। জি, আর কাজল ভাই শেষ দুইটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে এই আপনারা যারা সামাজিক সংগঠন আছেন, এই যে তো তারা কি শুধু দাবি তুলতে পারে, তারা কোনো সমাধান কিছু করতে পারে না? আপনার মনে হয়েছে কিনা? সমাধান মানে কি, আমার যতটুকু করার সেইটুকু করার আমি চেষ্টা করি, বাকি যখন সরকারের হাতে যেগুলো সেগুলো তো আমি পারি না ভাই। হ্যাঁ, এটা আমার পক্ষে সম্ভব না। কারণ হলো গিয়ে, যেমন মনে করো যে সরকারের কি দায়িত্ব, সরকারের দায়িত্ব মনে করো যে একটা সড়ককে নির্মাণ করা, এটা মানে সেইভাবে দেখতে হবে যে এটা সড়কটা যে আমি যেভাবে নির্মাণ করতেছি এটা সেফটি কিনা, ইনশিওরটা করার জন্য। তো সেইভাবে সরকারের দিকে তাকা থাকতে হবে। গাড়ির যে ফিটনেস এবং গাড়ির যে মানে তোমার যে নিরাপদ কিনা সেটাও তো সরকারের, সেটা তো আমি পারবো না, আমি বলতে পারি। তো এইরকম ভাবে তারপরে যেমন মনে করো যে যারা চালক আছে, যারা মানে আছে, অন্যান্যরা যারা আছে, যারা সড়ককে ব্যবহার করে, তারা ঠিক কিনা সেটা দেখার দায়িত্ব তো সরকারের। তারপরে এই যে এই বিষয়গুলো আইনের মধ্যে আনা, সেটাও তো সরকারের বিষয়গুলো। আমি এগুলো নিয়ে তারপরে কথা বলে কিছু কাজ করেছে।
তো সেই জায়গাগুলো সেইভাবে কথা বলে কাজ করা কোনো লাভ হবে না। এটা নিজের থেকে উদ্যোগী হতে হবে, সরকারকে উদ্যোগী হতে হবে। তো তাহলে তখন কিন্তু সড়ক দুর্ঘটনা রোধ করা যাবে।